আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 10 থেকে 11 বছর আগে রানা প্লাজার কথা, সাভারে যে রানা প্লাজা ধসে পড়ে গিয়েছিল প্রায় 11,000 মানুষ নিয়ে। ওখানে উদ্ধার কাজ পরিচালনা করেছিলেন তৎকালীন সেনাবাহিনীর মেজর। তো ওনারই একটা সাক্ষাৎকার এখন দেখলাম আমি, আপনাদেরকে ভিডিওটা। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ওখানে অনেক মানুষ ফটো নিয়ে, যেরকম আমার ভাই, আরেকজনের বোন, কারো মা, কারো চাচা, কারো ফুফা গার্মেন্টসে চাকরি করে। বাংলাদেশে তো বর্তমানে প্রায় অনেক লোক গার্মেন্টসে চাকরি করে। এখন যখন এটা ধসে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে অনেকে ছবি নিয়ে আসছে যে আমার ভাইকে একটু খুঁজে দেন, আমার চাচাকে একটু খুঁজে দেন। অনেক উদ্ধার কাজ তো প্রায় 17 দিন পর্যন্ত চলছে। লাস্টে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছিল, আপনারা তো সবাই দেখছেন। 17 দিন পরে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছিল। ওইটা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের। আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে। তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন, নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে। সে ওয়েস্টিনে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেনি। আমার কথাও না, তার কথাও না। গন্ডগোলটা কোথায়? চিন্তা করেন কতটুক মন মানসিকতা, কিরকম মন মানসিকতা হইলে, কিরকম ভালোবাসা থাকলে জনগণের প্রতি একটা সরকার প্রধান এই কথা বলতে পারে। আমি দলের কথা বলছি না যে আমি আওয়ামী লীগ করি নাকি আমি আওয়ামী লীগ ঘৃণা করি, কিন্তু আপনি একটা চিন্তা করেন যে একটা দেশের প্রধানের তার দেশের জনগণের প্রতি কিরকম মাইন্ডমেট থাকলে, মানে কিরকম চিন্তা ভাবনা থাকলে, ভাই আমি কি দিয়ে আপনাকে বুঝামো, কিরকম চিন্তা ভাবনা থাকলে একটা সরকার প্রধান এইভাবে, উনি কি নিউজগুলো দেখে না যে আমার মতন আপনার মতন একজন মানুষ তার আত্মীয়ের, তার ফ্যামিলি মেম্বারের ফটো নিয়ে দাঁড়িয়ে আছে, ভাই একটু খুঁজে দেন, ভাই একটু খুঁজে দেন, ভাই লাশটা দেন, জানি তো মরে গেছে, লাশটা দেন। একবার চিন্তা করে দেখেন। হয়তোবা বলবেন যে এত বছর পরে এই নিউজগুলো কেন বের হচ্ছে। আসলে ভাই, এত বছর পরে নিউজগুলো কেন বের হচ্ছে জানেন? আপনার হাতে যখন একটা পিস্তল থাকে, আপনার হাতে যখন একটা মরণাস্ত্র থাকে, কাউকে আঘাত করতে গেছেন, ওই লোকটা তখন হতভম্ব হয়ে যাবে, চুপ থাকবে। চুপ কেন জানেন? আপনার হাতে তখন পাওয়ার আছে, মানে শুট করে দিবেন, এই কারণে উনি চুপ থাকবে। যখন আপনার হাতে ওই পাওয়ারটা থাকবে না, তখন উনি কথা বলবে যে তোর এই গলত ছিল। ঠিক এই সময়টা এইটাই। এখন হাতে ক্ষমতা নাই, তার কারণে নিউজগুলো বাইরে হয়ে আইতেছে। এখন বলবেন ষড়যন্ত্র, আসলে মোটেই ষড়যন্ত্র না। যদি ষড়যন্ত্রই হতো তাহলে 3 বছর যিনি কাজ পরিচালনা করছেন, উদ্ধার কাজ পরিচালনা যিনি করছেন, ওনার জেল হতো না ভাইয়া। উনি জেল থেকে বেরিয়েই সত্য কথাগুলো বলছেন। একটা কথা কি জানেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল খালি আপনার লোকদেরকেই, বাস লোহার সিঁড়ি, বাঁশের সিঁড়ি দে উঠা যা উপরে, যদি উঠতে পারো। বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে বহুত খাইছেন ম্যাডাম। আমার তো মনে হয় না যে আমি জীবিত, আমি জানি না কতদিন বাঁচবো। আল্লাহ যতদিন বাঙালি হিসাবে বাঁচিয়ে রাখবে, আমার তো মনে হয় না আমি দেখবো আপনি বাংলাদেশে আইছেন। কারণ আপনার ভিতরে ওই ভয়টা আছে এখনো, যে আমি যে কত অপরাধ করছি। আপনি যে কত অপরাধ করছেন ম্যাডাম, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তারপরে আসেন 8 দিন ফ্যাশন 2012 সালে নভেম্বরে।
তাজরিন ফ্যাশনের পড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনে জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদের 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন। যমুনা কতগুলো মানুষ পুরে ছাই হয়ে গেছিল, তখনও সেম লোকই দায়িত্বে ছিল, সেম আর্মির যে মেজরটা কর্নেলটা ছিল সেম দায়িত্বে ছিল, উদ্ধার কাজের পরিচালনার দায়িত্বে ছিল। ওনাকে তখনও ফোন করা হয়েছে লাশগুলো গুম করে ফেলার জন্য, পুলিশকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, লাশগুলা পুলিশকে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য ওনাকে ফোন করা হয়েছে। তাও নিজ প্রধানমন্ত্রী নিজে কথা বলছে ওনার সাথে যে গুম করে দাও, নয়তো বিএনপি আগামীকালকে সকালে লাশ নিয়ে মিছিল করবে, হরতাল করবে। আপনি বিএনপি চিন্তাটা করলেন যে মানুষগুলো পুরে মারা গেছে তাদের আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না একবার? কেন করলেন না? আপনি বিরোধী দলের কথা চিন্তা করছেন যে আমার বাস দিবার লিগে বিএনপি বয়ে রয়েছে। আসলে মানুষ যে বলে মানে আপনার রক্তের ভিতরে ঝামেলা ছিল ম্যাডাম, আপনার রক্তের ভিতরে আসলেই ঝামেলা ছিল। আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না, মনের ক্ষোভের থেকে বলছি। এই নিউজগুলো যখন সামনে আসে ভাই, মানুষ হিসাবে মানে কি বলবো, ভিতরে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে এগুলো বলতে গেলে। আমার ধরেন আমার বয়স এখন 35+40 কাছাকাছি। আমি এখন আমার চিন্তা ভাবনা থেকে আমি নিশ্চয় একটা দল পছন্দ করবো, যেহেতু বাঙালি, রক্তটা বাংলাদেশের, এই রক্তটা বাংলাদেশের, অবশ্যই রাজনীতি করবো। আমি যতই অশিক্ষিত মূর্খ হই, ধান খেতে কাজ করি, একটা অধিকার আছে যে আমি একটা দলটা পছন্দ করব। কিভাবে ভাই, কিভাবে পছন্দ করবো আপনি বলেন? কিভাবে আপনি পছন্দ করবেন? আল্লাহ তো যতটুক দিছে আল্লাহ অতটুক দিয়ে চিন্তা করে, অতটুক সেন্স খাটিয়ে চিন্তা করতে হয়েছে এরকম একজন মানুষকে কিভাবে ভালোবাসা যায়, এরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসা যায়? আপনি তো দল করার আগে ভালোবাসাটা এখান থেকে আইব না, ভালোবাসাটা তো ভাই এখান থেকে আসে। আমি যে একটা দল করুম, আমি ওই দলটাকে ভালোবাসবো কখন? যখন আমার এখান থেকে ভালোবাসাটা সৃষ্টি হয়ে আসবো। কি শিখাইলেন নাম করে, কি শিক্ষা দিলেন এই জনগণকে? যুব সমাজ কি শিখবে আপনাদের থেকে? আমি আসলে রাজনীতিটাকে ঘৃণা করি। আমাদের দেশে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন রাজনীতি করেন, তারা সবাই বিজনেসের জন্য রাজনীতি করেন, সবাই বিজনেস, শুধু কামানোর জন্য। রাজনীতি মানেই মোটা অঙ্কের কামাই, মোটা অঙ্কের বাস, রাজনীতি মানেই কামাই বাস। এই সমস্ত চিন্তা ভাবনা যারা দেশ গ্রামে বৈশাখ করতেছেন, আসেন বিদেশে, আসেন আইসা কাজ করেন 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা কাজ করেন, তখন বুঝবেন টাকা কামাইতে কত কষ্ট। ঠিক আছে? অনেকের তো অনেকজনকে দেখতেছি এখনো ক্ষমতায় যায় নাই, মানে শুরু করে দিছে সাদাবাজি। আসলে কি বলবো, ওই বাংলাদেশের মানুষের, আমরা পাবলিকরা খারাপ। যখন একটা লোক চাঁদা নিতে যায় 10-20 জন মিললে ইচ্ছা মতন গাড়িয়ে দেন না ভাই, ইচ্ছা মতন মাইরা দেন না, তাইলে তো হয়ে যায়। আর দেখেন রানা প্লাজার যে লোকটাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের, হ্যাঁ, রানা প্লাজার রানারে, কই সে এখন কোথায় আছে? তার কোনো হদিস আছে? তার কোনো বিচার হয়েছিল? কিছুই হয় নাই। এগুলা চলবেই ভাই, এগুলা চলবেই, সারা জীবন চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। বাঙালির হুঁশ কখনোই হয় নাই, আর হবেও না। সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু দেখেন, দেখার পরে আপনি যে কথাগুলো বলছে, আসলে কি আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার ভিতরে কষ্ট লাগছে কথাগুলো শুনে। কথাগুলো যেন তেন মানুষ বলে না ভাই, যে একটা মানুষ এসে আরামসে বইলে চলে গেছে। যেই লোকটা একজন সেনাবাহিনীর একজন সেনাবাহিনী ভালো একটা পদে থাকা অবস্থায় একটা উদ্ধার কাজের পরিচালনার দায়িত্ব পালন করে, ওই লোকটা যদি বলে আমাকে এইভাবে বলা হয়েছে, আপনি বিশ্বাস না করে পারবেন? আমি তো 100% বিশ্বাস করছি ওনার কথাটা। কেননা উনি জেল খেটে বের হয়েছে 3 বছর, 3 বছর কি 2 বছর জেল খেটে বাইরনের পরে উনি বলতেছে এই ঘটনা হয়েছে আমার সাথে। নিশ্চয়ই ওনারা জেলে যাইতে হয়েছে সত্য কথা বলার কারণে, উনি প্রতিবাদ করার কারণে। সবাই ভালো থাকবেন।